সমন্বয় বিবরণীটা বেসিক্যালি কেন করা হয় এটা একটু তোমাদেরকে জানিয়ে রাখি। ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাপারটা হচ্ছে, আমরা যারা ব্যবসা করি আমরা কি করি, সে ফর এক্সাম্পল তুমি একটা ব্যবসা করছো, তোমার ব্যবসাটার নাম সে ফর এক্সাম্পল এ কোম্পানি, ঠিক আছে? তোমার এই এ কোম্পানি এই নামে তোমার ব্যবসার মধ্যে কি হয়, তুমি বিভিন্ন মানুষের সাথে ক্রয় বিক্রয়ের কাজ করো, তোমার দেনাদার সৃষ্টি হয়, তোমার পাওনাদার সৃষ্টি হয়, কেউ তোমার কাছ থেকে টাকা পায়, তুমি কারোর কাছ থেকে টাকা পাও, তোমার কাছে কেউ বিল দেয়, তুমি কারোর কাছ থেকে টাকা নিয়েছো, তাকে তোমার এটা ফেরত দিতে হয়, তুমি সুদ নাও। আবার হতে পারে যে বিভিন্ন সময় চেকের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের লেনদেন হয়। তো এইসব কারণে আমাদেরকে না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো কি হয়, তোমার এই যে এ কোম্পানি, এই এ কোম্পানির যে কোনো একটা ব্যাংকে, সে ফর এক্সাম্পল সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, যে কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টটার নাম কি দিয়ে করা হবে, যেহেতু এটা একটা কোম্পানি নামে খোলা হচ্ছে, সো আমার ওই অ্যাকাউন্টটার নাম হবে এ কোম্পানি নামে। এ কোম্পানি নামে একটা অ্যাকাউন্ট খোলা হলো। কেমন হয়, যখন আমরা একটা সেভিংস অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু নিজেদের নামে সেটা খোলা হয়। একইভাবে যখন তুমি একটা ব্যাংকের জন্য করছো তখন কিন্তু তুমি একটা চলতি হিসাব খুলছো, অর্থাৎ তুমি একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলছো, তাই না? সেই কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু সেই কোম্পানির নামে এটা করা হয়। আচ্ছা, তাহলে আমার ব্যবসার নামে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। খেয়াল করে দেখো, তুমি যখন বিভিন্ন সময় ক্রয় বিক্রয় কাজ করছো, নিশ্চয়ই তোমার অনেকের সাথে নগদে কাজ করতে হয়, আবার কাউকে তুমি চেক প্রদান করো, আবার কেউ তোমাকে চেকের মাধ্যমে টাকাটা রিটার্ন করে। দুইভাবেই তোমার কি হয়, আমাদের একটা ছোট্ট হিসাব সমীকরণ আছে, সেটা হচ্ছে a equals to l plus OE। একটু মনে করে দেখো, আমরা যখন a equals to l plus OE বলি, আমরা এই যে সম্পদ যে পাশটা, সম্পদ পাশে আমরা কি কি ইনক্লুড করি? সম্পদ পাশে আমরা বলি নগদ, সম্পদ পাশে আমরা বলি ব্যাংক ব্যালেন্স। আমরা বলি ব্যাংক ব্যালেন্স। যখন তুমি বলছো তোমার সম্পদ পাশে নগদ টাকা আছে এবং ব্যাংক ব্যালেন্স আছে, তার মানে আমার এই কোম্পানির কাছে হাতে যা নগদ টাকা আছে এবং আমার ব্যাংক অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে, অর্থাৎ আমার যে জের আছে, এই নগদ টাকা এবং এই ব্যালেন্স, এই দুইটাই এই একটা কোম্পানির সম্পদ। এর মানে হচ্ছে, তোমরা যারা অনেক সময় মনে করো যে আমার ব্যাংকের নামে যখন একটা অ্যাকাউন্ট করা হচ্ছে, এমন হতে পারে যে সেই ব্যাংকের যা যা কিছু টাকা পয়সা পাওনা কিংবা যা যা কিছু দেনা, এই সব কিছু হয়তো বা আমার কোম্পানি থেকে আলাদা একটা সত্তার। তা না। কেন তা না? বিকজ তুমি যখন a equals to l plus ওই বলছো, তখন তুমি এই সম্পদ পাশে তোমার নগদ টাকাও দেখাচ্ছ, তোমার ব্যাংক ব্যালেন্সও দেখাচ্ছ। এবং এই কনসেপ্টের জন্যই যখন আমরা নগদান বই করব, তখন আমাদের কন্ট্রা এন্ট্রি বুঝতে অনেকটা হেল্প করবে। তো চলে যাই ব্যাংক সমন্বয় বিবরণীতে। যখন আমি বললাম যে তোমার নগদ টাকা এবং তোমার ব্যাংক ব্যালেন্স এই দুটার একটা হিসাব করতে হয়, সেই হিসাবটা আমাদের জন্য করে থাকে ক্যাশ বুক, আরেকটা হচ্ছে পাসবুক। এই ক্যাশ বুক এবং পাসবুক আর কিছুই না, একটা হচ্ছে ক্যাশ বই, আরেকটা হচ্ছে পাস বই। আচ্ছা, দুপাশে লেখার রিজন হচ্ছে, তোমার নগদ হিসাবটা আমরা ক্যাশ বইয়ে রাখি। কেন? বিকজ ক্যাশ বুক মানে হচ্ছে যেখানে নগদ হিসাব রাখা হবে, আর পাসবুক হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্সের জন্য যেটা রাখা হয়। ব্যাপারটা এরকম, তোমার নগদ টাকাগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমার ব্যাংক ব্যালেন্সে যাচ্ছে, আবার তোমার ব্যাংক ব্যালেন্স থেকে কিছু টাকা তোমার পাওনাদারদেরকে পরিশোধ করে দেওয়া হচ্ছে। তার মানে তোমার কোম্পানির হয়ে এই ব্যাংক ব্যালেন্স গুলো রাখার কাজ করা হয়। যেহেতু এতগুলো কথা বলে ফেললাম, এখন তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন আছে। আশা করছি এতটুকু অন্তত যারা বুঝতে পেরেছো, ব্যাংক সম্বন্ধে বিবরণীতে যাওয়ার আগে আমরা জাস্ট কনসেপ্ট নিয়ে কথা বলছি। সো আমাকে তোমার এই ছোট্ট প্রশ্নটার একটা উত্তর করে দাও। এই প্রশ্নটার উত্তর করে দিলে আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত আমরা যে বেসিক কথাগুলো বলছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে, সেটাতে যাওয়ার আগে কোর কিছু কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে কিনা এটা দেখবো। আর প্রশ্নটার উত্তর করার আগে নিজেদের বন্ধুদেরকে অবশ্যই ট্যাগ করে এবং ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও। খুবই সিম্পল একটা কোয়েশ্চেনটা হচ্ছে, যেটা বলছিলাম ক্যাশ বইয়ের কথা, তাই না? যে আমার নগদ হিসাবগুলা, আমার যাদের সাথে নগদে দেনা পাওনা হবে, নগদে ক্রয় বিক্রয় হবে, নগদ আমার সেলস হবে, নগদের জন্য এই হিসাবটা রাখা হয়, সেটা হচ্ছে ক্যাশ বুক। এখন আমাকে একটু জানিয়ে দাও, ক্যাশ বুকের জন্য সংরক্ষণ যিনি করেন তিনি কে? ঠিক কোন মানুষটা ক্যাশ বই সংরক্ষণ করছে? আমি এখানে তোমাকে কিছু অপশন দিয়ে দিয়েছি ABCD নামে। বোঝাতে চেয়েছি যে এটা কি ব্যাংক সংরক্ষণ করে, ব্যাংকার সংরক্ষণ করে, নাকি তোমার কোম্পানির ভেতরের কোনো লোক সংরক্ষণ করে, নাকি অডিটর সংরক্ষণ করে অর্থাৎ নিরীক্ষক, নাকি কোনো পাওনাদার? সো আমাকে ঝটপট কমেন্ট সেকশনে তোমার উত্তরটা জানিয়ে দাও। এরপর চলে যাচ্ছি এটার সংক্রান্ত আরো ডিটেল করতে। সো আমি চলে যাচ্ছি তোমাদের কমেন্ট দেখতে। আচ্ছা, কমেন্টে সর্বপ্রথম পারমিতা বলেছো বি,
আচ্ছা, পারমিতার উত্তরটা নিচ্ছি। পারমিতা বলেছো বি। এবং পারমিতা, তুমি আমাদেরকে সবার আগে সঠিক উত্তরটা করেছো যে এটা কোম্পানি সংরক্ষণ করে। আচ্ছা, আর দেখি আর কে কে কি কি উত্তর দিল। পারমিতার পর নাইম বলেছো সি। আচ্ছা ভাইয়া, তুমি সি কেন বললে? এটা সি হবে না, কেন হবে না এটা বলে দিই। যেহেতু অডিটর হচ্ছেন কারা? অডিটর হচ্ছেন আমার কোম্পানি যা যা রিপোর্টস আছে এগুলাকে ওরা নিরীক্ষার জন্য আসেন কোম্পানিতে। ওরা দেখতে আসে যে তোমার কোম্পানিতে আমাদের যে আইএএস আছে, আমাদের যে বিএএস আছে, এগুলো ফলো করে ওরা কি আমাদের রিপোর্টগুলো অর্থাৎ আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করছে কি করছে না। ওরা কিন্তু আমাদের নগদান যে হিসাবগুলো বা ব্যাংক ব্যালেন্সের হিসাবগুলো এগুলো ওনারা কিন্তু সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত নন। তার মানে হচ্ছে আমি যে ব্যাংক সমন্বয় বিবরণীটা করছি সেখানে যখন আমি ক্যাশ বুক এবং আমার পাসবুক নিয়ে কাজ করছি, অর্থাৎ আমার ক্যাশ বই এবং পাস বই, এই দুটা বইয়ের মধ্যে প্রথমটা অর্থাৎ ক্যাশ বইটা সংরক্ষণ করে কোম্পানি নিজে, অর্থাৎ কোম্পানির নিজস্ব ক্যাশিয়ার কোম্পানির ভেতরে বসে কোম্পানির সাথে অন্যান্যদের যেসব নগদ লেনদেন সেগুলো সে ওখানে সংরক্ষণ করে থাকে। সো দেখেছি আর কে কে কি কি অ্যান্সার করেছো। আচ্ছা, কোম্পানি বলেছো বাপ্পি। সাকিব বলেছো অডিটর। সাকিব অডিটর হবে না, আমি কেন হবে না এটা বলে দিয়েছি। আশা করছি এরপর তোমার আর ভুল হবে না। নিয়াজ বলেছো কোম্পানি, এক্স্যাক্টলি। প্রিয়তা বলেছো কোম্পানি। উজ্জ্বল কোম্পানি বলেছো। আর সাগর, আচ্ছা সাগর বলেছো বি। হ্যাঁ এক্স্যাক্টলি বি হবে রাইট অ্যান্সার। আরো বলেছো রাহাত বলেছো বি হবে কোম্পানি। সাখাওয়াত বলেছো, সুমন, তানজিল, অনেকে আমাদের রাইট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, নিঃসন্দেহে বি বলেছে উজ্জ্বল। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, নিঃসন্দেহে বি। বিকজ তুমি যখন ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে যাচ্ছ এই সিম্পল কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকাটা খুব জরুরি যে ক্যাশ বই কে সংরক্ষণ করছে। তা না হলে তুমি এটা বুঝতে পারবা না ক্যাশ বইয়ের সাথে কেন পাস বই মিলকরণ করার সময় মাথায় রাখতে হয় যে পাস বইয়ে কোন কোন জিনিসগুলো ইনক্লুডেড হবে, কোন কোন জিনিসগুলো এক্সক্লুডেড হবে, অর্থাৎ কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। যদি তুমি বুঝতে পারো ক্যাশ বই কে সংরক্ষণ করে তাহলে কিন্তু এর পরের প্রশ্নটা তোমার জন্য অ্যান্সার করা আরো ইজি হয়ে যাবে। একটু আমরা ঝালিয়ে নেই। আচ্ছা, পাস বই কে সংরক্ষণ করে এই অ্যান্সারটা দিয়ে দাও। যারা এতক্ষণ ধরে বলছিলে অডিটরের কোম্পানি, তারা এখন আমাকে একটু বলে দাও যে পাস বইটা কে সংরক্ষণ করে। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আর ক্লাসে যারা এখন পর্যন্ত আমাদের বন্ধুরা এসে পৌঁছায়নি তাদেরকে অবশ্যই ট্যাগ করো এবং ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর জানার জন্য, যেটা হচ্ছে পাস বই কে সংরক্ষণ করে। তালহা, তালহা সবার আগে আমাদের রাইট অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ তালহা। রাইট অ্যান্সার হচ্ছে ব্যাংক। আচ্ছা, তালহার পর আর কে কে রাইট অ্যান্সার করে দেখে নি। তালহার পর আমাদের রাইট অ্যান্সার করেছো সবুজ, হানস, ওয়াইফি, আচ্ছা ওকে, নামটা পড়তে পারছি না ভাই, কিছু মনে করো না। আচ্ছা, নিয়াজ বলেছো ব্যাংক, সাখাওয়াত বলেছো ব্যাংক এক্স্যাক্টলি, সাকিব বলেছো ব্যাংক, আফ্রিদি বলেছো 100% এ। 100% এ বলতেও বোঝাচ্ছি 100% ব্যাংক হবে। তোমার অ্যান্সারটা আমি নিচ্ছি। আচ্ছা, আর আরেকজন উত্তর করেছো যে অডিটর। অডিটর হবে না ভাইয়া, অডিটর কেন হবে না এটা আমি একটু আগে জাস্ট বলছিলাম। নজরুল বলেছো এ, ফাতেমা এ, সবাই আচ্ছা সবাই এ অ্যান্সার করছো, থ্যাংক ইউ সো মাচ গাইস। সো এখন যদি তোমরা বুঝতে পারছো ক্যাশ বই পাস বই কে কোনটা বানাচ্ছে, তাহলে এখন আমি একটু একটু ডিটেলে বলতে পারবো যে ক্যাশ বই পাস বই এর মধ্যে গরমিলটা কেন হয় এবং মিলকরণটা কিভাবে করবো। তো যখন বলছিলাম ক্যাশ বই এবং পাস বইয়ের কথা, তখন এই ক্যাশ বই পাস বইয়ের মধ্যে যেহেতু দুজন ব্যক্তি মিলে এই কাজটা করে, অর্থাৎ ক্যাশ বই আর পাস বই, ক্যাশ বই আর পাস বইয়ের ব্যাপারটা হচ্ছে এই দুটা বই দুজন ডিফারেন্ট মানুষ এটাকে সংরক্ষণ করে। আচ্ছা, ক্যাশ বই কে সংরক্ষণ করে? কোম্পানি। পাস বই কে সংরক্ষণ করেন? ব্যাংক। আচ্ছা, যেহেতু আমার কোম্পানি আর ব্যাংক সেপারেটলি কাজটা করছে, কোম্পানি কোন কোন এন্ট্রি দিচ্ছে এটা কিন্তু ব্যাংক জানে না, আবার ব্যাংক কোন কোন এন্ট্রি দিচ্ছে এটা কিন্তু কোম্পানি জানে না। যেমন যখন ব্যাংক বলছে যে আমি তোমাকে তোমার অ্যাকাউন্টের উপর সুদ দিলাম, কিংবা আমি তোমার কাছ থেকে কিছু টাকা চার্জ কেটে রাখলাম। কেন কোনো একটা ব্যাংক চার্জ কেটে রাখে? যখন দেখে যে ব্যাংকের ওখানে তুমি এত টাকা গচ্ছিত রাখছো, এই যে সে তোমার একটা সিকিউরিটি দিচ্ছে, সে তোমার লকারে জিনিসপত্র গচ্ছিত রাখছে, এই জন্য সে বললো যে আমি তোমাকে চার্জ কেটে নিব, তোমার সার্ভিস চার্জ কেটে নিব। আবার কোম্পানি কি করে? কোম্পানি যখন বললো কাউকে সে চেক ইস্যু করলো, ইস্যুকৃত চেক, যখন কোম্পানি কাউকে চেক ইস্যু করছে তখন সে অলরেডি ব্যাংক থেকে কিছু টাকা মাইনাস করে দিচ্ছে। আবার সে যখন ব্যাংকে জমার জন্য একটা চেক দিচ্ছে, অর্থাৎ জমাকৃত চেক,
তখন সে অলরেডি ব্যাংকে কিছু টাকা প্লাস করে দিচ্ছে, কিন্তু এই প্লাস বা মাইনাসের খবরটা না খুব ইন্টারনাল থাকে। ব্যাংক যখন সুদ দেয় ঠিক তখন কিন্তু কোম্পানি এটা জানতে পারে না, তার নামে কিন্তু কোনো চিঠি পাঠানো হয় না যে আপনার অ্যাকাউন্টে ব্যাংকে কিছু টাকা অ্যাড হয়েছে, কিংবা আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা চলে গেছে, কিংবা কোম্পানি কিন্তু ব্যাংকে তখন বলে না যে দেখেন কোম্পানি থেকে কিন্তু আমি একটা লোককে এই পরিমাণ টাকার একটা চেক ইস্যু করে দিয়েছি। ব্যাংক কিন্তু ততদিন পর্যন্ত এটা জানতে পারবে না যতদিন পর্যন্ত না ওই লোক ব্যাংকে এসে ওই টাকাটা ভাঙাবে, অর্থাৎ এনক্যাশ করবে। আবার যখন তুমি ব্যাংকে টাকা জমার জন্য একটা চেক দিচ্ছ, যে ধরে নিলাম আমার এক দেনাদার আমাকে টাকা দিল, ওই টাকাটা আমাকে সে চেকের মাধ্যমে দিল, তখন আমি কি করব? আমার ব্যাংক ডেবিট করব। কেন চেক দিলে ব্যাংক ডেবিট করব এটা একটু বলে রাখি, বিকজ আমরা লাস্ট ক্লাসে যখন এক ঘর নগদান বই পড়ছিলাম তখন আমাদের কনসেপ্ট একটু ডিফারেন্ট ছিল। আজকের কনসেপ্ট অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণীতে যখন আমরা দেখবো যে আমার ব্যাংকে টাকা বাড়লো বা কমলো, এর মানে হচ্ছে যখন কেউ আমাকে চেক দিবে তখন আমি ধরে নিব, যেহেতু আমি একটা কোম্পানি, যেহেতু আমি আজকে 2 ঘরা এবং 3 ঘরা নগদান বই ইভেন্ট দেখবো, ধরে নিব যখন কেউ আমাকে চেক দিচ্ছে সেটা একটা দাগ কাটা চেক হচ্ছে। যদিও এটা কোনো স্বতঃসিদ্ধ নিয়ম না, এটা কোথাও বলা নেই যে তোমাকে চেক দিলে সেটা দাগ কাটা চেকই হতে হবে। কেউ কেউ বলেন যদি মেনশন করা না থাকে তাহলে কেন দাগ কাটা চেক ধরবো। আবার কেউ কেউ বলেন যখন কেউ আমাকে একটা চেক দিচ্ছে সেটা যেই চেকই হোক না কেন আমাকে আলটিমেটলি ব্যাংক থেকেই টাকাটা গিয়ে আনতে হবে, আর ব্যাংক থেকে টাকাটা না এনে সবাই ব্যাংকে এটা ডিপোজিট করে রাখে। দ্যাটস ওয়াই আমরা দাগ কাটা চেক ধরে নিয়ে যে কোনো একটা চেক যখন জমার জন্য আমাদের কাছে আসে তখন আমরা ধরে নিব আমার ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে। বাট এই কাজটা কিন্তু আগে কোম্পানি চুপচাপ করে বসে থাকে। সে কি করে? কোম্পানিতে বসে বসে সে তার নগদান বই অনুযায়ী ব্যাংক কলামে ডেবিট করে, ব্যাংক কলামে ক্রেডিট করে। বাট ব্যাংকে ঘটনাটা ঘটছে কি ঘটছে না, এই যে একটা ছোট টাইম ল্যাপস থাকে, এই টাইম ল্যাপসের জন্য আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে হয়। ঘটনা হয়, একটু বুঝে দিই, একটা নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট তারিখে এসে যখন তুমি এই দুজনের মধ্যে তোমার উদ্বৃত্তটা জানতে চাও বা তোমার জেরটা জানতে চাও, তোমার জের কি অর্থাৎ তোমার ব্যালেন্সটা কি, তখন তুমি দেখো ওর একটা ব্যালেন্স আসছে, ওর আরেকটা ব্যালেন্স আসছে, কিন্তু কেন যে ওদের দুজনের মধ্যে ব্যালেন্সের গরমিলটা হয় এটা এই একটা তারিখে এসে ওরা মিলকরণ করে। মিলকরণটা করে আমানতকারী নিজে, অর্থাৎ যে কোম্পানি সেই কাজটা করে থাকে। তো আমরা জেনে নিই মিলকরণের জন্য এই সমস্যাটা আসলে তৈরি হয় কেন। সমস্যাটা তৈরি হয় মূলত 2 কারণে। একটা হচ্ছে সময়ের ব্যবধানের জন্য, আরেকটা হচ্ছে না জানার জন্য, অর্থাৎ অজ্ঞাত কারণে, যেটা আমার জ্ঞাত নয়, অজ্ঞাত কারণবশত। ঠিক আছে, সময় ব্যবধানটা কখন হয়? সময় ব্যবধানটা হয় 2 ভাবে। সময় ব্যবধানটা হয় মূলত, খেয়াল করো, যখন তোমাকে ব্যাংক সুদ দিচ্ছে, আবার যখন তোমার কাছ থেকে ব্যাংক টাকা চার্জ করে নিচ্ছে। যখন ব্যাংক তোমাকে সুদ দেয় তোমার ব্যাংকে অটোমেটিক্যালি টাকা বেড়ে যায়, আবার যখন ব্যাংক তোমাকে চার্জ করে তখন অটোমেটিক্যালি তোমার কিছু টাকা কমে যায়। কিন্তু এই যে অটোমেশনের কাজটা হচ্ছে তুমি অ্যাজ এ কোম্পানি তুমি কিন্তু এই ঘটনাটা পরে জানতে পারছো। আরেকটা ঘটনা কি হয় যেটা বলছিলাম অজ্ঞাত কারণে। অজ্ঞাত কারণটা কি? অজ্ঞাত কারণ হচ্ছে যখন আমরা কাউকে চেক ইস্যু করছি, আমি চেক ইস্যু করলাম কোম্পানির থেকে, কিন্তু আমার ব্যাংক তো জানে না যে আমি কারোর নামে 5,000 টাকার একটা চেক ইস্যু করে দিলাম। তার তো এটা জানার কথা না যতদিন না পর্যন্ত সে ওই 5,000 টাকার চেকটা এনক্যাশ করবে, অর্থাৎ টাকাটা ভাঙাবে। আবার যখন কেউ জমার জন্য চেক দেয়, যখন আমি বললাম আমার ব্যাংকে একটা সে ফর এক্সাম্পল 3,000 টাকার একটা চেক জমা হবে, কিন্তু আমরা জানি আরেকটা কনসেপ্টের কথা, নিকাশ ঘর। যতদিন পর্যন্ত না নিকাশ ঘর খোলা হচ্ছে, প্রত্যেক উইক এই কাজটা করা হয়, যতদিন পর্যন্ত নিকাশ ঘরে গিয়ে টাকাটা আরেকটা ব্যাংক থেকে আমি পাচ্ছি ততদিন পর্যন্ত আমার ব্যাংকে কিন্তু টাকাটা বাড়বে না, ব্যাংকে টাকাটা কিন্তু বাড়ছে না। এবং এই যে একটা জানার একটা গ্যাপ থেকে যাচ্ছে যে ব্যাংক জানে না যে তুমি টাকা জমা দিচ্ছ, এটাই হচ্ছে অজ্ঞাত কারণ। আরেকটা রিজন হচ্ছে যখন কোন একটা চেক প্রত্যাখ্যান করা হয়। চেক প্রত্যাখ্যান করা হচ্ছে তুমি তোমার তুমি যখন তোমার কোম্পানি থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কাউকে একটা অন্য কারোর কাছ থেকে তোমার দেনাদারের কাছ থেকে টাকা পেলা, ওই চেকটা জমার জন্য দিলা, বাট কোনো কারণে ওই দেনাদার আসলে একটা ব্লাফ ছিল, সে তোমাকে যে চেকটা দিয়েছে তার কোম্পানিতে ঠিক তার অ্যাকাউন্টে ঠিক মতো টাকা ছিল না,
তখন ওই চেকটা হবে নট সাফিসিয়েন্ট ফান্ড চেক। এবং এই কারণে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি যতই টাকা বাড়াও না কেন, তোমার কিন্তু আলটিমেটলি ব্যাংকে টাকাটা বাড়ছে না। এই কারণে তোমার ক্যাশিয়ার এবং তোমার ব্যাংকারের মধ্যে একটা কনফ্লিক্ট হবে। সে বলবে, ভাই আমার কাছে তো আসছে আপনার 5,700 টাকা, কিন্তু আপনি তোমার ব্যাংক অ্যাকাউন্টে লেখা 4,300 টাকা, রিজন কি? এই রিজন গুলো আমরা আজকে দেখবো। আচ্ছা, এখন যারা আমাদের সাথে আছো তাই একটু জানিয়ে দিই যে তাদের কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর আচ্ছা, একজন বলেছো যে তোমাদেরকে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, সাউন্ডের জন্য আমার মনে হয় যে তুমি একটু রিস্টার্ট করে দেখতে পারো, তোমার যেই মাধ্যম অনুযায়ী তুমি আমাদেরকে ফলো করছো একটু একবার রিস্টার্ট করে না, আমার মনে হচ্ছে যে এটা এই প্রবলেমটা আর হবে না। ঠিক আছে? আচ্ছা, চলে যাই আমাদের পরবর্তী টপিকে, যেখানে আমরা গরমিলের কিছু বেসিক কারণ দেখব। আচ্ছা, যখন বলছিলাম যে কিছু অজ্ঞাত কারণে এবং সময় ব্যবধানের জন্য গরমিল হয়, একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখি। যেমন মনে করো, আমাদের ইউজুয়ালি কি হয়, আমরা কাউকে চেক ইস্যু করে দেই। যখন কাউকে চেক ইস্যু করে দাও, অর্থাৎ ইস্যুকৃত চেক, মনে করো তুমি কাউকে চেক ইস্যু করে দিলে, সে ফর এক্সাম্পল, আচ্ছা আর বলেছো, আচ্ছা সাউন্ডের প্রবলেম আমাদেরকে অনেকে বলছো। আচ্ছা, সাউন্ডের ইস্যুটা, আচ্ছা আমার মনে হচ্ছে যাদের সাউন্ডের প্রবলেম হচ্ছে, তোমরা একটু রিস্টার্ট দিয়ে দেখতে পারো, তোমাদের ওয়াইফাই হোক বা ফোন হোক, একটু রিস্টার্ট দিয়ে দেখো, আমার মনে হয় প্রবলেমটা আর থাকবে না। আচ্ছা, তো যখন আমি কাউকে চেক ইস্যু করছি, চেক ইস্যু অনুযায়ী, সে ফর এক্সাম্পল আমি কাউকে, আমার কোম্পানি থেকে কেউ আমার কাছ থেকে টাকা পায়, আমি তাকে 1,000 টাকার একটা চেক ইস্যু করে দিলাম। আবার মনে করো, কেন গরমিল হয় এটা বলছি, যখন আমি আমার ব্যাংকে জমার জন্য একটা চেক ডিপোজিট করলাম, জমার জন্য চেক ডিপোজিট করলাম, সে ফর এক্সাম্পল 500 টাকা। আরেকটা ঘটনা হচ্ছে, যখন আমার ব্যাংক আমাকে সুদ প্রদান করছে, ব্যাংক আমাকে সুদ দিল 100 টাকা। আবার ব্যাংক যখন আমাকে আমার সার্ভিস অনুযায়ী চার্জ কেটে নিল, আমার চার্জ কেটে নিল 50 টাকা। আচ্ছা, এইসব ঘটনার জন্য কি হয়, আমার ক্যাশিয়ার একসময় এটাকে লিপিবদ্ধ করে, আর ঘটনাটার কনসিকুয়েন্স হওয়ার পর পরবর্তীতে যে ব্যাংকে এটার একটা এফেক্ট হয়। আচ্ছা, এই কারণে আমরা কি করব, আমরা আরেকটা ছোট কাজ করবো, আমার মনে হয় এপাশে দেখতে পাবা তোমরা, সো এপাশে লিখি। ওকে, সে ফর এক্সাম্পল তুমি শুরু করছো ক্যাশ বই দিয়ে, তুমি একজন কোম্পানিতে আছো, তো আমরা ফার্স্টে একক জের পদ্ধতিটা দেখি। এত কিছু তোমার মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট কনসেপ্ট অনুযায়ী খেয়াল করতে থাকো, একটা ঘটনার পর কনসিকুয়েন্সটা কি হয়। তুমি যদি এটা বুঝতে পারো, কোনো জের তোমার জন্য কোনো সমস্যা না। আর আমরা আজকে বেসিক্যালি 4টা সিচুয়েশন অনুযায়ী তোমার কাছে 4টা জের দেওয়া থাকে, ওই 4টা জের অনুযায়ী ব্যাংক সম্বন্ধে বিবরণীটা মেলানো শিখবো। ফার্স্টে তোমাকে যদি বলা হয়, তোমার কাছে, তুমি কোম্পানিতে বসে আছো, তুমি ক্যাশ বই মেনটেন করছো। আচ্ছা, আর আরেকটা অফিসে তোমার জন্য পাসবই মেনটেন করা হয়, সেটা কোথায়? ব্যাংকে। তো যখন ক্যাশ বুক আর পাসবুক মেনটেন করা হচ্ছে, এবং তুমি দেখলা যে, আচ্ছা ফার্স্টে ধরে নিই আমাদের কাছে কিছু টাকা ব্যালেন্স আছে, ব্যালেন্সিং এর ব্যাপারটা যে কোনো জের থাকুক না কেন, তো আমার যদি ব্যাংক অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হয়, আমার যদি নগদান বই অনুযায়ী নগদ জমার উদ্বৃত্ত হয়, আমার যদি ব্যাংক জমা অতিরিক্ত হয়, ব্যাংকে যা জমা তার থেকে বেশি উত্তোলন, কিংবা নগদান বই অনুযায়ী জমাতিরিক্ত, তাহলে যে কোনো ক্ষেত্রে আমার কাছে একটা ব্যালেন্স থাকবে। সো ব্যালেন্সটা আমরা পরে দেখছি, আগে আমরা দেখবো এই সিচুয়েশন গুলার ইম্প্যাক্টটা কি হয়। যেমন তুমি যখন ইস্যুকৃত চেক বলছো, যে কোনো একটা ঘটনার জন্য ফার্স্টে তুমি মনে করবা ঘটনাটা কোথায় আগে ঘটলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আগে মনে রাখতে হবে ঘটনাটা কোথায় আগে ঘটলো। ইস্যুকৃত হোক, জমাকৃত হোক, সুদ দিলে হোক, চার্জ করলে হোক, কিংবা তোমার যদি কোনো কারণে চেক প্রত্যাখ্যান হয়, যে কোনো ক্ষেত্রে তুমি ফার্স্টে মনে রাখবা ঘটনাটা কোথায় আগে ঘটলো। তুমি যদি এটা ফাইন্ড আউট করতে পারো যে যে কোনো একটা গরমিলের ঘটনা কোথায় ফার্স্ট ঘটলো, তোমার ব্যাংক সম্বন্ধে বিবরণী অর্ধেক মিলানো শেষ। কেন বলছি, সে ফর এক্সাম্পল তুমি তোমার একটা ক্যাশিয়ার, তোমার কোম্পানি, তো তোমার কোম্পানি থেকে তুমি কাউকে চেক ইস্যু করে দিলা। আচ্ছা, চেক যদি ইস্যু করে দাও, ফার্স্টে ঘটনাটা কে জানবে? কোম্পানি। তোমার কোম্পানি ফার্স্টে জানছে যে তুমি একটা চেক ইস্যু করে দিয়েছো। তোমার কোম্পানি ফার্স্টে ডিসাইড করলো যে জনাব এ, জনাব ক, জনাব ক কে আমি 1,000 টাকার একটা চেক ইস্যু করে দিলাম। ঘটনাটা আগে কোথায় ঘটবে? ঘটনাটা আগে ঘটবে আমার কোম্পানিতে। তাহলে ঘটনাটা সম্পর্কে জানে না কে? ঘটনাটা সম্পর্কে জানে না ব্যাংক।
তুমি অলরেডি তোমার 1,000 টাকা নগদান বইয়ে ব্যাংক ব্যালেন্স থেকে মাইনাস করে দিলা, কিন্তু তোমার ব্যাংক কি এই ঘটনার কথা জানে? তোমার ব্যাংক কিন্তু এই ঘটনা জানে না। তোমার ব্যাংক কিন্তু 1,000 টাকা এখনো প্লাস করা, সে কিন্তু জানে না তুমি 1,000 টাকা একজন মানুষকে অলরেডি দিয়ে দিলা, চেক তুমি অলরেডি লিখে দিলা। তোমার এই ইস্যুকৃত চেকের কথাটা যতদিন না পর্যন্ত তোমার ব্যাংকে যে এনক্যাশ করা হবে ততদিন পর্যন্ত তোমার ব্যাংক কিন্তু 1,000 টাকা যা ছিল তাই থাকবে, অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না। যেহেতু তার 1,000 টাকা, এখন যখন আমি একটা গরমিলের জন্য একটা রিপোর্ট করব, ব্যাংক সমন্বয় বিবরণী করব, সেই মুহূর্তে আমি দেখব যে আমার ব্যাংকে কিন্তু আমার অলরেডি যা টাকা ছিল ওই টাকাই আছে। আমার কোম্পানি যে ইস্যু করে দিল একটা চেক 1,000 টাকার, এই ঘটনা কিন্তু আমার ব্যাংক জানে না। যেহেতু ব্যাংক জানে না, অর্থাৎ ব্যাংক একটা পজিটিভ সাইডে আছে, ব্যাংকের টাকা আগে যা ছিল তাই থাকবে। সো আমি যদি নগদান বই অনুযায়ী জমা, এই অবস্থা থেকে আমি যদি আমার ব্যাংক সমন্বয় বিবরণী মিলাতে যাই, যেহেতু আমার ব্যাংকে অলরেডি বাড়ানো আছে, সো আমি কি করব, আমি ক্যাশিয়ার হয়ে আমি চিন্তা করবো, আচ্ছা আমি যে টাকাটা ইস্যু করে দিলাম এটা তো ব্যাংক জানে না, ব্যাংকের তো টাকা বাড়ানো, সো আমি ওই টাকা বাড়াই দিব। কেন বাড়াই দিব? বাড়ানোর ফলে গরমিলটা ঠিক হয়ে যাবে। আবার যেটা বলছিলাম ঘটনা আগে কোথায় ঘটে এটা চিন্তা করো। আবার মনে করো তুমি ব্যাংকে জমার জন্য 500 টাকা দিবে। সে ফর এক্সাম্পল তোমার একজন দেনাদার তোমাকে 500 টাকার একটা চেক দিল। 500 টাকার এই চেকের জন্য সে ফর এক্সাম্পল জনাব বি, আচ্ছা জনাব বি তোমাকে 500 টাকার একটা চেক দিল। তোমার যখন একটা চেক পাও তুমি সেটা কি করছো? জমা করার জন্য ব্যাংকে জমা করছো। আচ্ছা, ব্যাংকে জমা করার ফলে নগদান বইতে কি করছো? নগদান বইতে জনাব বির নামে ব্যাংক কলামে তুমি টাকাটা বাড়িয়ে দিচ্ছ। বাট নিকাশ ঘর সংক্রান্ত একটা জটিলতার কারণে তোমার ব্যাংক এখন পর্যন্ত টাকাটা বাড়াতে পারেনি। ব্যাংকে যদি 500 টাকা এক্সট্রা অ্যাড না হয় তাহলে কিন্তু সে আগের অবস্থাতেই থাকবে। তার মানে আমি 500 টাকা বাড়ায় ফেলছি, বাট ব্যাংক এখনো 500 টাকা মাইনাসে আছে। ফলে আমি কি করব? যেহেতু ব্যাংকে এখনো টাকাটা জমা হয়নি, আমি একটু আগে থেকে বুঝিনি, আমি আগে থেকে ব্যাংকে নগদান বইয়ে ব্যাংক কলামে বাড়ানো ছিল, সো আমি এখন এই টাকাটা মাইনাস করে দিব। থার্ড, যখন তোমাকে ব্যাংক সুদ দিচ্ছে, ব্যাংক সুদ দিলে অটোমেটিক্যালি তোমার 100 টাকা ব্যাংকে বেড়ে যাচ্ছে। এই ঘটনাটা কি তুমি জানো? এই ঘটনাটা তুমি জানো না। whereas এই ঘটনাটা সবার আগে কোথায় ঘটলো? ঘটনাটা সবার আগে ঘটলো ব্যাংকে। তার মানে ঘটনাটা জানে না কে? ঘটনাটা জানে না ক্যাশিয়ার মানে আমি। যেহেতু আমার ব্যাংকে অলরেডি টাকাটা বাড়ানো আছে, সো আমি কি করব? আমি আমার যে ক্যাশ বুক, আমার ক্যাশ বই অনুযায়ী টাকাটা বাড়িয়ে দিব। আবার ব্যাংক যখন তোমার কাছ থেকে চার্জ কেটে নেয় 50 টাকা, এর মানে হচ্ছে ঘটনাটা আগে কোথায় ঘটবে? ব্যাংকে। তার মানে ব্যাংক জানে যে ব্যাংকের কাছ থেকে 50 টাকা তোমার নামে কাটা গেল, কিন্তু তুমি এই ঘটনাটা জানতা না। সো তুমি অ্যাজ এ ক্যাশিয়ার কি করবা? তুমিও তোমার 50 টাকা কাট করে দিবা। ঠিক এই ঘটনাটাকেই আমরা যখন নাকি একটু মুছে দিই, যখন নাকি তুমি এটাকে একটা কলাম আকারে করছো, তখন জাস্ট তুমি ফার্স্টে তোমার একটা ব্যালেন্সিং ফিগার থাকছে, যেটা আমরা ব্যালেন্স বিডি বলছি। এই ব্যালেন্স বিডি অনুযায়ী যখন আমার নগদান বইয়ের জমা দিয়ে শুরু করছো, তখন কিছুই না, তোমার একটা জমার সাথে অ্যাড হবে যখন নাকি তোমার ইস্যুকৃত চেক, আর মাইনাস হবে যখন নাকি জমাকৃত চেক, আবার প্লাস হবে যখন নাকি সুদ পাচ্ছ, মাইনাস হচ্ছে যখন নাকি তোমার কাছ থেকে সে চার্জ কেটে নিচ্ছে। খেয়াল করে দেখো তো, এই একটা ছোট ফর্মুলা ফলো করলে তোমার কি ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদ জমা জাস্ট এইটুকুন অংশ বের করতে কোনো প্রবলেম হবে? আশা করি হবে না। সো এখন আমাদের সাথে যারা ক্লাস করছো তাদেরকে একবার একটু দেখে আসি যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, গভর্নমেন্ট কমার্স কলেজ থেকে আসছো, আচ্ছা সাউন্ড এখন ঠিক আছে অনেকে বলছো, যাক তোমাদের সাউন্ডটা ঠিক আছে, এটা অনেক বড় একটা রিলিফ। আর আচ্ছা, একজন প্রশ্ন করছো ডেবিট নোট। ওকে, ডেবিট নোটটার সাথে আসলে আজকে আমাদের সম্পর্ক নাই, বাট স্টিল তোমাকে আমি ডেবিট নোটটা বলে দিচ্ছি। ডেবিট নোট হচ্ছে যখন নাকি তোমার ক্রয় ফেরত ফিরে আসে, তখন আমরা সেটাকে বলি কারো কাছে তুমি কোনো কিছু ক্রয় করলা এবং এই ক্রয় করার পরে আবার ফেরত দিতে হলো, এরকম একটা কেসে যখন পণ্য নষ্ট হয়ে যায় কিংবা পণ্যটা কোনো কারণে সে ফর এক্সাম্পল আউটডেটেড হয়ে যায়, ভেঙে যায়, তখন এটার জন্য আমরা ডেবিট নোট প্রিপেয়ার করি এই ধরনের জার্নালগুলোকে এন্ট্রি করার জন্য। আচ্ছা, এরপর চলেছে আমাদের পরের টপিকে। আচ্ছা, যদি তুমি বুঝতে পারো নগদান জমা অনুযায়ী
কেন আমি আগে চিন্তা করলাম যে ঘটনাটা কার কাছে ঘটলো, এখন আমরা এটাকে একটা ছোট ছকের ফরম্যাটে দেখে ফেলি। আচ্ছা, আশা করি এটা বুঝতে প্রবলেম নেই কারো, সো আমি এটা মুছে দিচ্ছি, আর পরে যখন দরকার হবে আমরা এটা আরেকবার লিখে নিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট একটু মাথায় রেখো যে আমরা আজকে 4টা বিষয় নিয়ে ক্লিয়ার করছি। একটা হচ্ছে ইস্যুকৃত চেক, একটা হচ্ছে জমাকৃত চেক, একটা হচ্ছে সুদ প্রাপ্তি এবং ব্যাংক চার্জ। আচ্ছা, তোমাকে যদি এখন একটা ছোট ছক করে দেওয়া হতো, আমি জাস্ট খুব রাফলি ছকটা আঁকলাম। এটা টাকার ঘর, এটা পার্টিকুলার্স অর্থাৎ বিবরণী। এক্ষেত্রে তোমার ফার্স্টে একটা ব্যালেন্স বিডি থাকছে। ব্যালেন্স বিডিতে তুমি ধরে রাখো তোমার কাছে আছে 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা ব্যালেন্স বিডি। এখন আমি ফার্স্টে ধরে নেই যে আমি নগদান বই অনুযায়ী করছি। নগদান বই অনুযায়ী জমা। নগদান বই অনুযায়ী জমার জন্য তোমাকে যা যা মাথায় রাখতে হবে, সেম তোমাকে মাথায় রাখতে হবে ব্যাংক অর্থাৎ পাস বইয়ের জমাতিরিক্তের জন্য, যেটা তুমি ব্যাংক বিবরণী জমাতিরিক্তও বলতে পারো। আসলে পাস বইয়ের জমাতিরিক্ত। আচ্ছা, পাস বই জমাতিরিক্ত কিংবা নগদান বই অনুযায়ী জমা, এই দুটো অনুযায়ী যখন আমরা মিলাতে যাচ্ছি তখন আমাদেরকে এই যে বললাম ইস্যুকৃত চেক, জমা, জমাকৃত চেক, সুদ, দেন চার্জ, দেন বিল প্রত্যাখ্যান বা তোমার নগদ জমাকৃত চেক প্রত্যাখ্যান, এসব ক্ষেত্রে গড়মিলগুলোকে মিলকরণ করার জন্য আমরা কিছু জিনিস প্লাস করছি, কিছু জিনিস মাইনাস করছি, এবং এইটার ফলে তোমার যে রেজাল্ট আসবে, রেজাল্টটা হবে পাস বই অনুযায়ী জমা কিংবা ক্যাশ বই অর্থাৎ নগদান বই অনুযায়ী, নগদান লেখা ভালো, নগদান বই অনুযায়ী জমাতিরিক্ত। এই ছোট্ট একটা ফর্মুলাতে আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই। সো আমরা যেহেতু এটা বলছি, তো আমরা ফার্স্টে আজকে দেখবো যে নগদান বই অনুযায়ী জমার ফলে কি কি জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, নগদান বই অনুযায়ী মাথায় রাখতে গেলে ফার্স্টে বলছিলাম আমার কাছে একটা ব্যালেন্স বিডি আছে। ব্যালেন্স বিডিটা হচ্ছে 2000 টাকা। তো আমি যখন কাউকে চেক ইস্যু করছি অর্থাৎ ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেকের ফলে আমার কি ঘটনাটা ঘটলো? ইস্যুকৃত চেকের ফলে আমাদের যেহেতু ঘটনাটা আগে কোথায় ঘটবে এটা বলতে বলেছিলাম, ইস্যুকৃত চেকের ঘটনাটা আগে কোম্পানি জানছে কিন্তু ব্যাংক এটা সম্পর্কে কিছুই জানে না। সো ব্যাংকের আগে যা অবস্থা ছিল তাই থাকবে, উল্টা আমি একটু মাইনাস ফিগার চলে গেছি। কেন? বিকজ আমি ভাবলাম যে আমি কাউকে চেক যদি ইস্যু করে দেই তাহলে তো নিশ্চয়ই অন্য একটা কাল দিয়ে দেখাই, আমি যদি কাউকে চেক ইস্যু করে দেই তাহলে ডেফিনেটলি আমার পাওনাদার ডেবিট হয়ে যাচ্ছে আর আমার ব্যাংক ক্রেডিট হয়ে যাচ্ছে। এই একটা জার্নালের জন্য আমি কি করছি? ব্যাংকটাকে হ্রাস করে দিচ্ছি, কিন্তু আমার ব্যাংক কিন্তু অ্যাকচুয়াল যে পাস বই কিন্তু সে আগের অবস্থাতেই আছে। এই কারণে কি হবে, আমি আমার ইস্যুকৃত চেকের জন্য আমার ব্যাংকের ঘরটাতে আমি আমার টাকাটা বাড়িয়ে দিব। ইস্যুকৃত চেকের জন্য ধরে রাখো 1000 টাকা, তার মানে আমি 1000 টাকা এখানে যোগ করলাম। পরবর্তীতে যখন তোমার জমাকৃত চেকের জন্য কি হয়, তুমি যখন কাউকে চেক জমার জন্য ব্যাংকে দিচ্ছ তখন তুমি একটা ছোট জার্নাল করে নিচ্ছ। জার্নালটা হচ্ছে তুমি তোমার ব্যাংকটাকে ডেবিট করে দিচ্ছ, আর যে ব্যক্তি তোমাকে টাকাটা দিয়ে গেল তুমি দেনাদারকে এর জন্য ক্রেডিট করে দিচ্ছ। রাইট? তুমি দেনাদারের নামে ব্যাংক হিসেবে নগদান বইয়ের ডেবিট সাইডে ব্যাংকটাকে বাড়িয়ে দিচ্ছ। ওয়্যারঅ্যাজ তুমি কিন্তু তখন পর্যন্ত টাকাটা নিকাশ ঘরের মাধ্যমে তোমার ব্যাংকে এসে নিয়ে আসতে পারোনি। ফলে কি হবে? ফলে তোমার ব্যাংকের, তুমি ভেবেছিলে তোমার ব্যাংকে কিছু টাকা নতুন করে অ্যাড হবে, কিন্তু আসলে অ্যাড হয় নাই। সো ব্যাংকের আগে যে অবস্থা, ব্যাংক সেই অবস্থাতেই আছে। তার মানে ব্যাংকে আমি অযথায় বাড়িয়ে ফেলছিলাম, ব্যাংক আসলে একটা নেগেটিভ সাইডে আছে। আচ্ছা, তাহলে আমি যেহেতু ব্যাংকে কম আছে সো আমিও কমাই দিব। যেহেতু আমার ব্যাংক নেগেটিভ সাইডে, সো আমি কি করব, ব্যাংকের কাছ থেকে 500 টাকা, সে ফর এক্সাম্পল 500 টাকার জমাকৃত চেক তুমি 500 টাকা নেগেটিভ করে দিলাম, জাস্ট মাইনাস, জাস্ট ব্র্যাকেট দিয়ে দিলে আমরা মাইনাস বোঝাই। ওকে, আবার কথা হচ্ছিল স্বীকৃত হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আবার কথা ছিল ব্যাংক যখন তোমাকে সুদ দেয়, ব্যাংক যখন সুদ দিচ্ছে তখন কি হয়, তোমার ব্যাংক অটোমেটিক্যালি টাকা বাড়িয়ে দিচ্ছে কিন্তু তুমি জানো না। তার মানে কি, আমার ব্যাংকে নতুন করে টাকা অ্যাড হচ্ছে। ব্যাংকে যদি নতুন করে টাকা অ্যাড হয় তাহলে আমিও আমার ব্যাংকে টাকা বাড়াই দিব। কত? সে ফর এক্সাম্পল 100 টাকা। তাহলে আমার সুদ এই খাতে ব্যাংক 100 টাকা বাড়ালো।
আবার যখন নাকি ব্যাংক চার্জ করছে, ব্যাংক তোমার টাকা কমিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাংক যেহেতু তোমার টাকা কমিয়ে দিচ্ছে তুমি কিন্তু এটা জানতা না। সো এখন তুমি মাইনাসে আছো, ব্যাংক তোমাকে টাকা কেটে নিয়েছে, দেয়ারফর তুমিও এখন 100 টাকা নেগেটিভ করে দিবা। আচ্ছা, যারা আমাদের সাথে এখন পর্যন্ত ক্লাস করছো তারা কিন্তু তাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও যে তুমি ব্যাংক সম্বন্ধে বিবরণী করছো। আমরা কেবলমাত্র প্রথম একটা নগদান বইয়ের জমা অনুযায়ী করছি, আর পরবর্তীতে বাকি যে অনুযায়ী ব্যাংক সম্বন্ধে বিবরণী সেগুলো মিলানোর ক্ষেত্রে যা যা করতে হবে এটা নিজেদের ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে আমাদের সাথে জয়েন করো। সো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও। ওকে, সো কথা বলছিলাম, আমার কাছে একটা ব্যালেন্স বিডি আছে এবং আমি নগদ জমা অনুযায়ী আমার ব্যাংক সম্বন্ধে বিবরণীটা মিলাচ্ছি। ফলে এখন খেয়াল করে দেখি যে আমাদের আলটিমেটলি ঘটনাটা কি দাঁড়ায়। যেমন আমার 1000 টাকা আর 100 টাকা মিলে 1100 টাকা। আচ্ছা, এখন 2000 টাকা আর 1100 টাকা মিলে আমি এখন দেখবো আমার কাছে প্লাস ফিগার কত আছে। পরবর্তীতে আমার কাছ থেকে টাকা কিছু চলে যাচ্ছে, আমার কাছ থেকে চলে যাচ্ছে ইন টোটাল 600 টাকা। আমার কাছ থেকে যদি 600 টাকা চলে যায় তার মানে আমার কাছে আছে 2500 টাকা। তার মানে বোঝাতে যাচ্ছি যখন নাকি তুমি কারো কাছ থেকে চেক ইস্যু করে দিচ্ছ কিংবা তুমি ব্যাংকে চেক জমার জন্য দিচ্ছ, ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে কিংবা তোমার কাছ থেকে চার্জ কেটে নিচ্ছে, তখন তুমি কেবলমাত্র ব্যাংক নগদ জমা দিয়ে এই উদ্বৃত্তটাকে চিন্তা করে জাস্ট ঘটনাগুলোকে একটু আইডেন্টিফাই করবে এভাবে যে তোমার ঘটনাটা আগে কোথায় ঘটছে আর কে ঘটনাটা জানতে পারছে না। যে জানতে পারছে না তার বইয়ের অবস্থা অনুযায়ী তুমি তোমার বইয়ের ব্যালেন্সিং করবা। এখন চলে যাই আমাদের পরবর্তী অংশে, যেখানে আমরা দেখবো জাস্ট ঘটনাটা এইভাবেই থাক, আমরা সাইনগুলো চেঞ্জ করে দিব। ফর এক্সাম্পল, তুমি যদি মনে করো যে এখন তুমি পাস বই অনুযায়ী মিলাতে যাচ্ছ, ফর এক্সাম্পল তুমি ব্যাংক অনুযায়ী পাস বই অনুযায়ী তুমি যে মিলাতে যাচ্ছ, তাহলে আমাদের এখানকার ঘটনাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, পাস বই অনুযায়ী জের পাস বই অনুযায়ী খেয়াল করে দেখো, যখন তুমি পাস বইয়ে যাচ্ছ তখন কিন্তু তোমার জেরের উপর সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কেন এটা চেঞ্জ হবে? যেহেতু আমরা নগদান বই করছিলাম, তখন নগদান বইয়ের জন্য আর ব্যাংক জমাতে রিক্তের জন্য যখন করব তখন আমাদের সাইনটা একই থাকবে। আর যখন নামটা উল্টে যাবে অর্থাৎ পাস বইয়ের জমা অথবা নগদান বইয়ের জমাতে রিক্ত, তখন আমাদের জাস্ট এই সাইনটা পাল্টে যাবে, প্লাস মাইনাসের সাইনটা। কিভাবে করছি? ফার্স্টে আমি ধরে নিচ্ছি আমার ব্যালেন্সটা হচ্ছে নেগেটিভ, জাস্ট ব্যালেন্সটাকে নেগেটিভ করার মাধ্যমে সব কাজ ইজি হয়ে যাবে। এখন যখন আমি চিন্তা করছি আমার ইস্যুকৃত চেক কিংবা আমার, আচ্ছা এটা পরে লিখছি, আবার ইস্যুকৃত চেক বা জমাকৃত চেক, এটার জন্য তখন কাজটা কি হবে? কাজটা খুব ইজি। এখন তুমি কাজ করছো পাসবুক নিয়ে, তাহলে আমি নিজেকে ব্যাংক হিসেবে কনসিডার করব। আচ্ছা, ইস্যুকৃত চেকটা আগে কে জানবে? ইস্যুকৃত চেকের জন্য তোমার ক্যাশ বই থেকে অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে টাকা, তাই না? আচ্ছা, ক্যাশ বই অনুযায়ী টাকা কমে গেছে, তুমি কি জানো যে ক্যাশ বই অনুযায়ী টাকা কমে গেছে? তুমি ঘটনাটা জানতা না, যেহেতু তুমি ব্যাংক, ব্যাংক এখন কি করবে? ব্যাংক অনুযায়ী টাকাটা কমিয়ে দিবে। কিসের জন্য? ইস্যুকৃত চেকের জন্য। আবার যখন জমাকৃত চেক, তখন ক্যাশ বই কি করেছে? ক্যাশ বইয়ে অর্থাৎ নগদান বই অনুযায়ী যিনি ক্যাশিয়ার, ক্যাশিয়ার কি করলো? ব্যাংকে অলরেডি ব্যালেন্স বাড়িয়ে দিল। কিসের জন্য? জমাকৃত চেক। বাট তুমি ব্যাংক, তুমি কিন্তু এটা জানতা না, তো তুমি কি করবা? ওর সাথে গরমিলটা মিলানোর জন্য তুমিও তোমার এখানে প্লাস করে দিবা। কিসের জন্য? যখন আমরা জমাকৃত চেক করছি, অর্থাৎ ইস্যুকৃত চেক এবং জমাকৃত চেক। আবার যখন নাকি তোমাকে ব্যাংক সুদ দিচ্ছে, আচ্ছা সুদ দেওয়ার ফলে কি হয়? তোমার ক্যাশ বইয়ের তোমার যে কোম্পানি কি জানে তোমাকে ব্যাংকে সুদ দেওয়া হয়েছে? না, বিকজ তোমাকে আগেই বলেছিলাম যে তুমি মনে রেখো ঘটনাটা আগে কোথায় ঘটছে। ঘটনাটা ঘটছে ব্যাংকে, তাহলে কিন্তু নগদান বইয়ের যে ক্যাশিয়ার তার কিন্তু এটা জানার কথা না। সো সে কি করবে? সে আগের অবস্থাতেই থাকবে, অর্থাৎ সে নেগেটিভে আছে, যেহেতু তার এখানে কোনো টাকা প্লাস হয় নাই।
তো আমি কি করব, আমি নিজেকে নেগেটিভ করে দেব। আর পরবর্তীতে যখন তোমাকে আবার ব্যাংক চার্জ করবে, তখন এই ব্যাংক চার্জের ঘটনা তোমার ক্যাশিয়ার কি জানে? তোমার ক্যাশিয়ার কিন্তু জানে না তোমার ব্যাংক চার্জ করলো টাকা, অর্থাৎ তোমার টাকা কমে গেল। তো তুমি কি করলা, তুমি আগের মতো প্লাস ফিগারে আছো, তার মানে আমিও মিলকরণের জন্য প্লাস করে দিব। তার মানে যদি তুমি সুদ পেয়ে থাকো ব্যাংক কর্তৃক, তাহলে তুমি যেহেতু ঘটনাটা জানো না ক্যাশিয়ার, সো ক্যাশিয়ার কি করবে, নেগেটিভে আছে, আর আমি জাস্ট তাকে ফলো করে নেগেটিভ করে দিচ্ছি। আর যখন আমাকে ব্যাংক চার্জ করছে, যেহেতু আমি জানি না আমার কাছ থেকে টাকা কেটে নিচ্ছে, তার মানে আমি আগের যা ব্যালেন্স ছিল আমি সেই ব্যালেন্সেই আছি, অর্থাৎ পজিটিভ আছি, আমার কাছে কোনো টাকা কম হয় নাই। দেয়ারফর আমি এখানেও আমার টাকাটাকে বাড়িয়ে দিব। এটা ছিল পাস বই অনুযায়ী কিভাবে তুমি জমাটাকে, অর্থাৎ মানে ক্যাশ বই অনুযায়ী জমাটাকে মিলাতে পারো। জাস্ট কিছু না, দেখো আমি ফার্স্টে এই ব্যালেন্সিং ফিগারটাকে যদি জাস্ট তোমার সাইনটা চেঞ্জ করে দিই, পজিটিভটাকে নেগেটিভ করে দিই, এরপর তুমি যদি খালি চিন্তা করো ঘটনাটা কোথায় আগে ঘটছে, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি বুঝে যাবা যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমার নবদান বইতে যেগুলো মিলাতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের জন্য এতটুকু যদি বুঝতে পারো, তাহলে পরের টপিকে যাওয়ার আগে একটা ছোট কোয়েশ্চেন করে নিই। জাস্ট এই সেম টপিকটা মাথায় রেখো, আমরা ফিরে আসছি একটা ছোট কোয়েশ্চেনের পর। কোয়েশ্চেনটা হচ্ছে, যেহেতু আমরা ব্যাংক নিয়ে, ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কথা বলছি, পাস বই নিয়ে কথা বলছি, জাস্ট এই টপিকটার ছোট্ট কোয়েশ্চেনটার একটা অ্যান্সার করে দাও। কোয়েশ্চেনটা হচ্ছে, ব্যবসায় কর্তৃক যখন কোনো একটা জমা হয় বা প্রাপ্তি হয়, এটাকে ব্যাংক কর্তৃক পাস বইয়ে, ঠিক আছে, ব্যাংক কর্তৃক পাস বইয়ের কোন সাইডে লেখা হয়? আমরা বলেছিলাম যে যখন আমরা পাস বই করছি, তখন আমার একটা সাইডে থাকে ডিপোজিট, আরেকটা সাইডে থাকে উইথড্রল। সরি, উল্টা লিখে, ডিপোজিট আর উইথড্রল, উইথড্রল আর একটা হচ্ছে ডিপোজিট। সো তোমার জন্য কোয়েশ্চেনটা হচ্ছে, অলরেডি অনেকখানি হিন্টস দিয়ে ফেলছি, যে যখন নাকি পাস বই রাখা হয় ব্যাংক কর্তৃক, তখন তোমার জন্য যে কোনো জমা বা প্রাপ্তি, অর্থাৎ আমার কোম্পানির জন্য যখন জমা বা প্রাপ্তি হচ্ছে, সেটাকে কোন পাশে লেখা হয়? তো আমাকে ঝটপট তোমার কমেন্টটা জানিয়ে দাও, জাস্ট ABCD আকারে। পাস বই অনুযায়ী যোগের, আচ্ছা না, আমি আসলে এই কোশ্চেনটা অ্যান্সারটা যাচ্ছি যে ব্যবসায় কর্তৃক যখন কোনো একটা জমা হয়, অর্থাৎ তোমার যখন দেনাদার কর্তৃক জমা হতে পারে, তোমার, তুমি নিজের ব্যাংকে নিজের টাকা জমা দিলে, অর্থাৎ তোমার নগদ টাকাটা তুমি ব্যাংকে ট্রান্সফার করছো, অথবা তোমার যে কোনো ধরনের সুদ প্রাপ্তি হচ্ছে, এই ধরনের জমার ক্ষেত্রে তোমার এই ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী, ব্যাংক সমন্বয় বিবরণী অনুযায়ী পাস বইয়ের কোন সাইডে এটাকে লেখা হয়, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, আমি রাইট অ্যান্সারের জন্য অপেক্ষা করছি, আশা করছি প্রশ্নটা বুঝতে পারছো এবং আমাকে ঝটপট তোমাদের রাইট অ্যান্সারটা বলে দাও। প্রশ্নটা বলছি, প্রশ্নটা হচ্ছে, আমাদের যে পাস বই রাখা হয়, অর্থাৎ পাসবুক, এই পাসবুকটা রাখা হয় আমাদের ব্যাংকে। সো এই ব্যাংক যখন তোমার নামে তোমার অ্যাকাউন্টটা অপারেট করছে, ব্যাংক কি করে, ব্যাংক দেখে তোমার নামে যখন টাকা আসে তখন সে ডিপোজিট করে, যখন টাকা চলে যায় বা কোনো একটা ইস্যু করা হয় বা চার্জ করা হয়, সে টাকাটা কেটে রাখে। তো তার এই অপারেশনটা ডেবিট এবং ক্রেডিট এই দুই সাইডে দুইভাবে দাখিলা দেওয়া হয়। আমাকে বলো, যখন কিনা তোমার ব্যাংকে জমা হচ্ছে, তখন পাস বইয়ের কোন সাইডে এটা পাওয়া যায়? থ্যাংক ইউ সো মাচ ইমন। ইমন আমাদেরকে ফার্স্ট রাইট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যখন তুমি ব্যাংকে টাকা পাচ্ছ, তখন যখন জমা হয়, তখন ব্যাংক সেটাকে ক্রেডিট সাইডে লিখে দেয়। ব্যাংক বলতে বুঝেছি আমাদের পাসবুক। আচ্ছা, আমাদের সাথে আর যারা যারা আছো তাদের রাইট অ্যান্সারটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইমা আমাদেরকে বলেছো যে ব্যাংক জমা অনুযায়ী প্রাপ্তিটাকে করা হয় বি সাইডে। হ্যাঁ, বি বলতেও ক্রেডিট বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে, যেটা আমি অলরেডি তোমাদের একটা ছোট হিন্টস দিয়ে দিয়েছিলাম, যে বলেছিলাম যে উইথড্রল, অর্থাৎ উইথড্রল বলতে বোঝাচ্ছি যখন তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, অর্থাৎ প্রদান। প্রদানটা লেখা হয় ডেবিট দিকে, আর যখন তোমার কাছে কোনো ধরনের প্রাপ্তি হয় বা জমা হয়, সেই প্রাপ্তিটা লেখা হয় ক্রেডিট সাইডে। আর এই ছোট্ট প্রশ্নটা তোমাদেরকে করেছিলাম এটা জানার জন্য যে যারা ব্যাংক সম্বন্ধে বিবরণী পড়ছো, তারা কি অন্তত পাস বই এবং ক্যাশ বইয়ের এই ছোট্ট ডিফারেন্সটা বুঝতে পারছো কিনা। বিকজ তুমি যখন নাকি আমাদের নগদান বই করছো, তখন তোমার কনসেপ্টটা একরকম থাকছে, কিন্তু যখন নাকি আমরা পাস বইয়ের কথা চিন্তা করি, তখন কিন্তু আমাদের ব্যাংকের হয়ে চিন্তা করতে হয়। ব্যাংক কিন্তু জাস্ট অপোজিট কাজটা করে। এই অপোজিট কাজটা জানার জন্য তোমাকে কোশ্চেনটা করা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। এখন চলে যাচ্ছি অন্যান্য জের অনুযায়ী কিভাবে ব্যাংক সমন্বয়টা
মিলানো যায় এটা নিয়ে। এরপর দেখবো ক্যাশ বই অনুযায়ী জমাতিরিক্ত। আচ্ছা, আমি এই মুহূর্তে তোমাদের জন্য আর ছকটা কাটছি না, জাস্ট বেসিক খুব বেসিক জিনিসটা দেখাচ্ছি। ক্যাশ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, ক্যাশ বই অনুযায়ী যখন জমাতিরিক্ত করতে যাচ্ছ তখন সিমিলারলি তোমাকে তোমার ফার্স্টে যে ব্যালেন্স বিডিটা তুমি আগের অঙ্কের মতো জাস্ট নেগেটিভ করে ফেলবা। আমি ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি এটা একটা মাইনাস ফিগার। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার কাছে 5,000 টাকার একটা ব্যালেন্স আছে, কিসের মধ্যে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এই যেটা তোমাকে দেওয়া আছে, তোমাকে এখন এটা এই অনুযায়ী ব্যাংকের অর্থাৎ পাস বইয়ের জমাতিরিক্তে মিলাতে হবে। পাস বইয়ের জমাতিরিক্তে মিলানোর জন্য ডেফিনেটলি আমার একটা নেগেটিভ ফিগার আসবে, তাই না? অর্থাৎ আমার নেগেটিভ আসবে, আমার জমার থেকে বেশি আসবে। এই কারণে আমি সবার ফার্স্ট এটাকে নেগেটিভ করে দিচ্ছি, অর্থাৎ আমি বলে দিচ্ছি আমার 5,000 টাকা মাইনাসে আছে। দেন আবার সিমিলারলি তুমি চিন্তা করো, তুমি কাজ করছো ক্যাশ বই নিয়ে, তাই না? তাহলে আমি আছি ক্যাশের ঘর। আচ্ছা, কাইটা চেঞ্জ করে না বেটার। আচ্ছা, তোমার কাছে বলেছে যে তোমার কাছে ক্যাশ আছে, ক্যাশ বই অনুযায়ী করছো। সো আমি আগের অবস্থায় ফিরে যাই, আমি ক্যাশ আর আমি পাস বইয়ের সাথে ঘটনাটাকে মিলাবো। যখন আমি চেক ইস্যু করে দিচ্ছি, খেয়াল করে দেখো সিমিলারলি, জাস্ট কোনো ধরনের কোনো ঝামেলা নাই। তুমি যদি জাস্ট এখানে ফার্স্টে মাইনাস করে ফেলো, তোমার সব কাজ ইজি হয়ে যাবে। তোমার লজিক গুলা 4টা জেরের জন্য সেম থাকবে। অনেকে 4টা জেরের জন্য 4 রকম করে চিন্তা করে, আবার অনেকে 2 ভাবে কাজ করে, বাট আমরা একই রকম করে চিন্তা করব। জাস্ট আমাদের এই উপরে প্লাস মাইনাস যদি জাস্ট উল্টায় ফেলো, তাহলে দেখবা তোমার লজিকে আর কোনো চেঞ্জ করতে হবে না। সো যখন তোমাকে চেক ইস্যু করছে, সিমিলারলি ঘটনাটা আগে ঘটছে ব্যাংকে। দ্যাট মিনস আমার চেক যেহেতু আগে ইস্যু করে দিচ্ছি, সো ঘটনাটা আগে ঘটছে আমার এখানে অর্থাৎ কোম্পানিতে। ব্যাংক এই সম্পর্কে কিছু জানে না। তো একদম প্রথম ঘটনার মতো, যেহেতু ব্যাংক কিছু জানে না, সো আমি ব্যাংক যেহেতু জানে না যে তার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে, সো ব্যাংক ঠিক আগের অবস্থায় ফিরে আছে, অর্থাৎ যা ছিল তাই আছে। এই কারণে আমি কি করব, আমি আমার কাছ থেকে টাকাটা যা আমি কমিয়ে দিয়েছিলাম আমার নগদান বই অনুযায়ী ব্যাংক কলাম থেকে, সেটাকে জাস্ট বাড়িয়ে দেব। আবার যখন আমি জমার জন্য দিচ্ছি, আমার ক্যাশ বই অনুযায়ী আমার ক্যাশিয়ার কিন্তু আগে মানে টাকাটা বাড়িয়ে দিয়েছিল নগদান বইয়ের ব্যাংক কলামে, বাট আমার পাস বইয়ের ব্যাংকার সে কিন্তু জানে না। সে জানে তার অবস্থা আগের মতোই আছে, যেহেতু তার টাকা বাড়ে নাই, তো নেগেটিভ, তার মানে আমিও টাকা কমাই দিব। আর সিমিলারলি সুদের ক্ষেত্রে, যেহেতু টাকাটা সে আগে ব্যাংকে হয়েছে, ব্যাংক বাড়িয়ে দিয়েছে, সো আমি বাড়াচ্ছি। আর যখন চার্জ করছে টাকা ব্যাংক, যেহেতু আমার কাছ থেকে টাকাটা কেটে নিল, সো আমিও টাকাটা কমিয়ে দিব। ঠিক এই কাজটাই করছি, শুধুমাত্র আমার ব্যালেন্সটা ফার্স্টে নেগেটিভ হওয়ার কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার আবার একটা নেগেটিভ ফিগার আসবে। এই নেগেটিভ ফিগারটা আসার ফলে আমার ক্যাশ বইয়ের জমাতিরিক্তের সাথে নগদান বা ক্যাশ বইয়ের জমাতিরিক্তের সাথে আমার ব্যাংক বইয়ের জমাতিরিক্ত বা পাস বইয়ের জমাতিরিক্ত মিলে যাবে। যেমন আমি যদি বলে থাকি আমার 5,000 টাকা যখন ডেবিট ছিল, পরবর্তীতে আমি একটা ইস্যু করলাম চেক, সে ইস্যু করা চেকের আমার টাকার অ্যামাউন্ট ছিল সে ফর এক্সাম্পল 1,000 টাকা। আচ্ছা, তো আমি যোগ করলাম 1,000 টাকা। আবার আমার জমাকৃত চেকের জন্য মাইনাস করলাম 500 টাকা, নেগেটিভ ফিগার। আবার আমার সুদের জন্য প্লাস করছি 100 টাকা। আবার আমি চার্জের জন্য 50 টাকা। এই কারণে আমার আলটিমেটলি, আচ্ছা আমি যদি চিন্তা করে থাকি যে আমার 5,000 টাকা থেকে আমার 1,100 টাকা বেড়ে গেল, তাহলে আমার এই 1,100 টাকার জন্য 5,000 টাকা, আচ্ছা 5,000 টাকা মিলে আমার 6,100 টাকা হলো পজিটিভ ফিগার। নাও আমি নেগেটিভ ফিগারটা নিয়ে কাজ করি। আচ্ছা, যদি আমার নেগেটিভ হয়ে থাকে 500 এবং 50, তাহলে এই 550 টাকা আমি মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, এখন এই 5,500 টাকা খেয়াল করে এটা আমরা কিভাবে করলাম। যখন আমি বলছি 5,000 টাকা নেগেটিভ এবং এই 5,000 টাকা থেকে আমার প্লাস মাইনাস করতে হচ্ছে, প্লাস মাইনাস করলে, আচ্ছা এখানে একটু ঝামেলা করে ফেলছি, ওকে।
যদি আমার 5,000 টাকাকে আমার এখানে মাইনাস থাকে এবং যদি প্লাস ফিগার হয় তখন আলটিমেটলি আমার এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। 3,900 টাকা তখন আমার আবার মাইনাস ফিগার থাকছে। কেন 3,000 টাকা মাইনাস ফিগার থাকছে? যেহেতু আমি জমাতে রিক্ত নিয়ে কাজ করছি। আচ্ছা, এখন এখান থেকে আমাকে এই টাকাটা আবার মাইনাস করতে হচ্ছে, অর্থাৎ আমার 550 টাকা আবার মাইনাস করতে হচ্ছে। যদি 550 টাকা মাইনাস করতে হয় সেক্ষেত্রে আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস সো এই 4,450 টাকা আলটিমেটলি আমার নেগেটিভ হচ্ছে। আর এই 4,450 টাকার জন্য 4,450 টাকার জন্য আমার ক্যাশ বই জমাতে রিক্ত অনুযায়ী আমার ব্যাংক বা পাস বইয়ের জমাতে রিক্ত মিলে যাবে। এই জন্য বলছিলাম যে প্লাস মাইনাসটা কিভাবে করছি এটা একটু দেখাবো। এরপর আমরা আমাদের পরবর্তী টপিকে দেখি। আচ্ছা, পরবর্তী টপিকে লাস্ট যেটা দেখতে যাচ্ছি সেটা দেখার আগে তুমি তোমার বন্ধুদেরকে অবশ্যই আমাদের ক্লাসটাতে ট্যাগ করো এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও। আর চলে এসেছে আমাদের পরবর্তী টপিকে দেখবো জাস্ট এতক্ষণ যেটা দেখছিলাম এটাই জাস্ট অপোজিটটা দেখবো, যে পাস বই অনুযায়ী জমাতে রিক্ত। আচ্ছা, পাস বই অনুযায়ী জমাতে রিক্ত দেখার জন্য ফার্স্টে আমি নেগেটিভ যেটা নিয়ে কাজ করছিলাম নেগেটিভটা নিয়ে কাজ করছি। যেমন আমি যদি বলে থাকি আমার কাছে এবার 3,000 টাকা আছে, 3,000 টাকা আমি ফার্স্টে নেগেটিভ ভ্যালু দিচ্ছি। ওকে, যদি আমি পাসবই অনুযায়ী কাজ করি তাহলে আমার কাছে আছে পাসবুক, আমি ক্যাশ বইয়ের সাথে এটাকে মিলাচ্ছি। যদি আমি ক্যাশ বুকের সাথে এটাকে মিলাই তাহলে খেয়াল করো, ফার্স্টে যদি আমি ইস্যুকৃত চেকের কথা বলি তাহলে ডেফিনেটলি ইস্যুকৃত চেকের জন্য ক্যাশ বই আমার টাকাটা কমে গেছে, তাহলে আমি পাসবই অনুযায়ী টাকাটাকে কমিয়ে দিব। কখন করবো এটা? যখন আমি ইস্যুকৃত চেক। আবার যখন জমাকৃত চেক তখন কি হয়েছে, ক্যাশবুক আমাকে ফার্স্টে টাকাটা বাড়িয়ে দিয়েছে, সো আমিও টাকাটাকে বাড়িয়ে দিই। আবার সুদের জন্য ক্যাশ বই কিন্তু জানে না যে আমার ব্যাংকে সুদের টাকা জমা হয়েছে, সো ও আগের অবস্থানে আছে, আমিও আগের অবস্থানে ফিরে যাব। আর চার্জের জন্য ক্যাশ বই জানে না যে তার কাছ থেকে টাকা চলে গেছে, সো সে যখন পজিটিভ থাকবে আমিও তখন পজিটিভ হয়ে যাব। ঠিক এই কাজটাই আমরা এখন একটা ব্যালেন্স দিয়ে দেখে ফেলি। ব্যালেন্সটা হচ্ছে, যদি তোমাকে বলা হয় যে আমি চেক ইস্যু করলাম, আচ্ছা চেক ইস্যু করার জন্য যেহেতু আমি পাসবুক অনুযায়ী কাজ করছি তাহলে আমার ক্যাশ বই অনুযায়ী, যেহেতু ক্যাশ বই আমাকে অলরেডি টাকাটা মাইনাস করে দিয়েছে, সো আমিও টাকাটাকে আগে মাইনাস করে দিব। 1,000 টাকা তখন আমার হবে নেগেটিভ। আবার যখন আমি জমা দিলাম তখন আমার ক্যাশ বই আগে জমা হয়ে গেছে, সো আমি 1,000 টাকা, আচ্ছা 500 টাকা দিচ্ছি, 500 টাকা প্লাস করে দিচ্ছি। ব্যাংক যখন সুদ চার্জ করলো তখন ক্যাশ বই কিন্তু ঘটনাটা জানতো না, সো আমিও এখন 100 টাকা নেগেটিভ করে দিব। আবার ব্যাংক যখন চার্জ কাটলো তখন যেহেতু ক্যাশ বই জানে না যে তার কাছ থেকে টাকাটা চলে গেছে, সো সে কি করবে, সে আগের অবস্থানে আছে, সো আমিও আগের অবস্থানেই থাকবো। ঠিক এই কারণে আমার আলটিমেটলি যখন নেগেটিভ রেজাল্ট আসবে, জাস্ট প্লাস মাইনাস করে আছে, 550 টাকা যদি আমরা, আচ্ছা তোমাদের এটা বরং করেই রাখে যদি দেখায়, নাহলে তোমাদের আমাকে কনফিউশনটা রয়ে যাবে। আচ্ছা 550 টাকা ফার্স্টে আমার, হ্যাঁ 550 টাকা ফার্স্টে এটার সাথে যোগ করতে হচ্ছে। যেহেতু পজিটিভ এবং নেগেটিভ নিয়ে কথা বলছিলাম তাহলে আমার 3,000 থেকে 550 টাকা চলে যাচ্ছে। তাহলে আমার 2,450 টাকা আলটিমেটলি নেগেটিভ ফিগার আসছে। এই 2,450 টাকা নেগেটিভ ফিগার আসার ফলে যখন আমাকে আবার নেগেটিভ গুলো মাইনাস করতে হচ্ছে, অর্থাৎ 1,100 টাকা আমাকে মাইনাস করতে হচ্ছে, তখন এই মাইনাস আর এই মাইনাস মিলে আলটিমেটলি আমার প্লাস হয়ে যাচ্ছে। এই কারণে আমার আলটিমেট ফিগারটা হচ্ছে এই 3,500 টাকা আলটিমেটলি আমার মাইনাস ফিগার। এই কারণে আমার পাস বইয়ের জমাতিরিক্তের সাথে একদম শেষে এসে ক্যাশ বইয়ের জমাতিরিক্ত অথবা আমার নগদান বইয়ের জমাতিরিক্তটা মিলে যাচ্ছে। ঠিক এই ছোট্ট টপিকটি তোমাদেরকে বলছিলাম যে একদম শুরু থেকে তুমি শুধুমাত্র জেরের যে ঘরটা বসাবা সেখানে তুমি পজিটিভ আর নেগেটিভটা আলাদা করে ফেলো। আর যে কোনো একটা ঘটনার জন্য তুমি শুরুতেই ঠিক করে ফেলো ঘটনাটা কোথায় আগে ঘটলো, কে আগে জানতে পারছে, যে জানতে পারছে না তার হয়ে তুমি কাজটা করো, জাস্ট প্লাস অ্যান্ড মাইনাস। তাহলে দেখবা খুব ইজিলি তুমি 4টা জেরের ঘর নিয়ে খুব ইজিলি করে দিতে পারবা যে কোনো ধরনের গড় মিলের মিল।
আর যদি এটা বুঝতে তোমার কোনো প্রবলেম না থাকে তাহলে এখন তোমাদের জন্য লাস্ট একটা ছোট কোয়েশ্চেন আছে। যাদের মনে হচ্ছে তোমাদের ফ্রেন্ড এটা মিস করছে তাদেরকে অবশ্যই কিন্তু তোমার ট্যাগ করো এবং ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও। আর লাস্টের কোয়েশ্চেনটা আশা করবো তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে অ্যান্সার করতে পারবে। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের জমাকৃত চেক যখন প্রত্যাখ্যাত হয়, অর্থাৎ তুমি ব্যাংকে কোনো একটা চেক জমা দিলা, জমাকৃত সেই চেকটা প্রত্যাখ্যান করা হলো, চেকটার মূল্য ছিল 1000 টাকা। তোমাকে যদি একটা পাস বই অনুযায়ী কাজ করতে বলা হয়, সে ফর এক্সাম্পল তোমার কাছে পাস বই আছে, তুমি ক্যাশ বুকের সাথে মিলাচ্ছ, সেক্ষেত্রে তোমার পাস বই অনুযায়ী বিল প্রত্যাখ্যানের জন্য কি করতে হবে? জাস্ট এই ছোট্ট কোয়েশ্চেনটার আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার করে দাও যে পাস বই অনুযায়ী তুমি ঘটনাটা কি করবা। আচ্ছা, এখন বলে দেই, যারা অ্যান্সার করছো তাদের কমেন্টটা চেক করার আগে আমি জাস্ট একটু বলে দেই যে যখন তুমি একটা জমাকৃত চেক দিচ্ছ তুমি কি করছো, তুমি পাস বইয়ের কাজ করছো। আচ্ছা, জমাকৃত চেকের জন্য প্রথমেই ক্যাশ বুকে সেটা এন্ট্রি দেওয়া হয়, কি করা হয়, ব্যাংকটাকে বাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে যখন সেটা জমাকৃত চেকটা প্রত্যাখ্যান করা হয় তখন দেনাদার বেড়ে যায় এবং ব্যাংক কমে যায়। আচ্ছা, এই ব্যাংক কমে গেল, কিন্তু জমাকৃত চেক যখন প্রত্যাখ্যান হয় তখন কি তোমার ক্যাশ জানে যে এই ঘটনাটা ঘটলো? ক্যাশ কিন্তু জানে না। ক্যাশ বই অনুযায়ী কিন্তু তুমি আগেই টাকাটাকে প্লাস করে রেখেছিলে। কেন করে রেখেছিলে? বিকজ তুমি নগদান বই করছো, তুমি জানো যে তোমার ক্যাশ বইয়ে যেহেতু একটা জমাকৃত চেক, সো ডেফিনেটলি তোমার চেকের টাকা বেড়ে গেল। এখন তুমি পাস বই অনুযায়ী মিলাতে যাচ্ছ, তোমাকে কাকে ফলো করতে হবে? ক্যাশ বই যা যা হচ্ছে তোমাকে সেটা ফলো করতে হবে। তাহলে তুমি পাস বইয়ে কি টাকাটা যোগ করবে না বিয়োগ করবে? জাস্ট এই রাইট অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। তাশরিফ বলেছো ডি, ক্যাশ বই থেকে বিয়োগ। আচ্ছা, আমি আরেকটু বলে দেই, ফার্স্টে তোমাদেরকে কোশ্চেনটা বলা হয়েছে পাস বই অনুযায়ী কি করতে হবে। পাস বই আমার কিন্তু তোমাকে দেখো এখানে আমি বলে দিয়েছি, তুমি পাস বইটা নিয়ে আছো, তুমি ক্যাশ বইয়ের সাথে মিলাচ্ছ। ক্যাশ বইয়ে এটাকে অলরেডি পজিটিভ করে দেওয়া আছে। কেন দেওয়া আছে এটাও বললাম, যে নগদান বই অনুযায়ী তুমি যখন একটা চেক জমা করছো ব্যাংকটাকে ডেবিট করে দিচ্ছ, রাইট? তোমার যখন ব্যাংকটা ডেবিট হয়ে যাচ্ছে, আমি যদি জার্নালে দেখাই, ব্যাংক ডেবিট এবং আমার দেনাদার ক্রেডিট, ঠিক অপোজিট দিকে যখন তোমার এই চেকটা প্রত্যাখ্যান হয়ে যাচ্ছে তখন কি করছো, জাস্ট এটাকে রিভার্স করে দিচ্ছ। আমার দেনাদার বেড়ে যাচ্ছে এবং আমার হ্রাস পাচ্ছে কে, আমার ব্যাংক, অর্থাৎ আমার ব্যাংক তখন ক্রেডিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এই ঘটনাটা আগে কোথায় ঘটছে? ঘটনাটা যখন ক্যাশিয়ারের কাছে ঘটছে, আমার ক্যাশিয়ার কিন্তু এই ঘটনাটাকে ব্যাংকে ডেবিট করে রেখেছিল, তাই না? সে কিন্তু জানে না ব্যাংকে চেকটা প্রত্যাখ্যান হয়েছে কি হয়নি। ঘটনাটা আমার ব্যাংকে এসে চেকটা প্রত্যাখ্যান হয়ে গেছে, তার মানে ক্যাশিয়ার আগের অবস্থাতে আছে, ক্যাশিয়ার তার যে টাকাটা বাড়িয়েছিল ওই বাড়ানো অবস্থাতে আছে। তাহলে আমি এখন পাস বই অনুযায়ী কি করব এটা বলে দাও। আচ্ছা, অনেকে বলছো পাস বই থেকে বিয়োগ হবে। আচ্ছা, পাস বই থেকে বিয়োগ হবে অনেকে বলছো, আর কি কারো কিছু মনে হয়? অনেকে ডি বলছো, অনেকে এ বলছো। আচ্ছা, আর আচ্ছা সি বলেছো অনেকে, পাস বই থেকে বিয়োগ। আচ্ছা, পাস বই থেকে বিয়োগ না গাইস, এটাতে একটা ছোট ভুল আছে, সেটা হচ্ছে যেটা বলছিলাম ঘটনাটা কোথায় আগে ঘটে এটা একটু তোমাকে মনে রাখতে হবে, তা না হলে খুব ইজিলি ঘটনাটা ভুল হয়ে যায়। আচ্ছা, এখন তোমাদেরকে যারা পারছো না তার জন্য কনগ্রেচুলেশন, কোনো সমস্যা নেই, যদি না পারো তোমার জন্য শেখার একটা অনেক বড় স্কোপ আছে। সো যখন তোমার কাছে একটা পাস বই আছে, পাস বইয়ের যে তোমার কাছে দেওয়া আছে, পাস বই অনুযায়ী ক্যাশ বইয়ের সাথে এটা মিলাতে হবে। তো নগদান বই যেটাকে আমরা বলি, আমরা যদি ক্যাশ বইয়ে কোনো একটা ব্যাংকে চেক জমা হয় তুমি কি করো, তুমি ব্যাংক ডেবিট করে দাও, দেনাদার ক্রেডিট করে দাও। ঘটনাটা ঘটছে, পরবর্তীতে যখন টাকাটা ব্যাংকের আদায়ের জন্য যায়, ব্যাংক দেখে যে দেনাদার, এই দেনাদারের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না, ফলে তোমার ব্যাংকের টাকাটা বাড়বে না। ব্যাংকে যদি টাকাটা না বাড়ে তখন রিভার্স এন্ট্রি হয়ে যায়, দেনাদার ডেবিট এবং ব্যাংক ক্রেডিট। এই ঘটনাটা না ব্যাংক জানে কিন্তু কোম্পানি জানে না। কোম্পানি ভাবে আরে আমার নামে তো 5,000 টাকার একটা চেক জমা হয়েই গেল, আসলে হয় নাই। যেহেতু হয় নাই, তোমার ক্যাশ বইয়ে যেহেতু এটার কোনো ধরনের কোনো এন্ট্রি দেওয়া নাই, এই রিভার্স এন্ট্রিটা ব্যাংকে দেওয়া হয়েছে। এই ঘটনাটা কিন্তু তোমার ক্যাশ বইয়ের যে তোমার কোম্পানির ক্যাশিয়ার সে কিন্তু জানে না। দেয়ারফর তোমার ক্যাশ বইয়ের সাথে টাকাটা পজিটিভ আনার জন্য পাস বইয়ের সাথে এটা যোগ করতে হবে। সো রাইট অ্যান্সার হচ্ছে এ। এখন দেখে নি আমাদেরকে এই অ্যান্সারটা কে কে দিল।
তাসনুবা ফারিসা আমাদেরকে ফার্স্ট এ বলেছো। আচ্ছা, ইমন ইমন বলেছো এ। সরি ইমন, তোমার অ্যান্সারটা এতক্ষণ কথা বলছিলেন খেয়াল করিনি। কাব্য বলেছো এ। আচ্ছা, নিহাল বলেছো এ। নিহাল, হ্যাঁ নিহাল, নিহাল অনেকবার এ বলেছো। নির্ণয় বলেছো এ। থ্যাংক ইউ সো মাচ গাইস। আমার মনে হয় যারা ভুল করেছো তাদের কিন্তু ডিজার্ট হওয়ার কোনো রিজন নাই। তোমাকে এখন থেকে চিন্তা করো যে যে কোনো একটা ঘটনা ঘটলে ফার্স্টে মনে রাখবো ঘটনাটা কোথায় ঘটলো, গরমিলটা কেন হলো, কার না জানার কারণে গরমিলটা হলো। যার না জানার কারণে গরমিলটা হলো, যেরকম এই ঘটনায় পাস বইয়ের না জানার কারণে গরমিলটা হলো। সো যেহেতু ক্যাশ বই জানে যে এই এন্ট্রিটাতে সে ব্যাংকটাকে ডেবিট করে রেখেছে, তার মানে সে একটা পজিটিভ ফিগারে আছে, তার মানে আমি তার সাথে মিলানোর জন্য আমিও পজিটিভ করে দিব। বিকজ এর পরবর্তীতে যে ঘটনাটা হয়েছে, চেকটা প্রত্যাখ্যান হয়েছে, এই ঘটনাটা আমি জানি ব্যাংক, কিন্তু আমার ক্যাশিয়ার জানতো না। সো যারা মনে করছো এই ক্লাসটা থেকে তোমরা কিছু শিখতে পারলে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। পরবর্তী ক্লাস অর্থাৎ নবোদান বইয়ের 2 ঘর 3 ঘর এবং অগ্রগতি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে ক্লাস থেকে। ধন্যবাদ সবাইকে।